হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ শাফিন। আর আজকে আমরা এমন একটা পেন্টিং আঁকতে যাচ্ছি যার চিত্রকরের জীবনী সম্পর্কে শুনলে অনেক মানুষেরই কষ্ট লাগে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমরা দেখতে যাচ্ছি ভ্যান গগের দ্য স্টেরি নাইট পেন্টিং। আমরা পেন্টিংটা যেটা ইম্পাস টু পেন্ট টেকনিকে করে সেইভাবে করব না, যেটা সিম্পলভাবে করার সেইভাবে করব। কারণ ইম্পাস টু পেন্টিংটার অনেকগুলো পেন্টিং আমি ট্রাই করছি অলরেডি। আর ইম্পাস টু পেন্টিংটার মেইন ফোকাস এটাতে আপনারা রঙের খুব একটা মোটা স্তর দিয়ে আর ভ্যান গগের সেই স্পেশাল ব্রাশ স্ট্রোক দিয়ে আর্টটা করতে হয়। তো চলেন শুরু করি আজকের পেন্টিং। তো পেইন্টিংটা শুরু করার আগে আমি একটা রাফ স্কেচ করে নিচ্ছি। তো আপনারাও যে কোনো পেইন্টিং আঁকার আগে স্কেচ করে নিলে আপনারা পেইন্টিংয়ের কোথায় কী বসবে এক্স্যাক্ট একটা মাপ পাবেন, মানে আপনাদের 19-20 হওয়ার একটু চান্স কমবে। তো আমার স্কেচটা কমপ্লিট। এখন আমি প্যালেটে কিছু রং ঢেলে নেব, আর আমার যেগুলো প্রয়োজনীয় রং আসবে সেগুলো আমি মিক্স করে তৈরি করে নেব। আর সব রং তৈরি করব না, আগে কিছু কিছু তৈরি করে নেব, কারণ অ্যাক্রিলিক কালার একটা বিশেষ বৈশিষ্ট্য অ্যাক্রিলিক কালার কিন্তু অল্পতেই শুকায় যায়, মানে একে বেশিক্ষণ অয়েল কালারের মতো রাখা যায় না। তো এইটা একটা অ্যাক্রিলিক কালারের সবথেকে বড় সমস্যার দিক বলতে পারেন। তো ভিনসেন্ট ভ্যান গগের দ্য স্টেরি নাইট পেন্টিংটা আঁকা হয়েছিল 1889 সালের দিকে সম্ভবত। আর বর্তমানে এটি সংরক্ষিত আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মিউজিয়াম অফ মডার্ন আর্টে। তো ভ্যান গগের সব থেকে কাছের একজন লোক ছিল তার ছোট ভাই থিও। ছিল একজন আর্ট ডিলার। ভ্যান গগের জীবনীটা এইরকম ছিল যে সে যখন বেঁচে থাকা অবস্থায় যে কোনো কাজকর্মে সে সেভাবে সফল হতে পারতেছিল না, মানে যেটাই করতো সেটাই বলা যায় যে সে হতাশায় ভুগত। তো এক পর্যায়ে হয়তো কি একদিন সে তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার টাইমে এমন হয়ে গেছে যে সে তার রাগকে আর কন্ট্রোল করতে পারেনি এবং সে তার নিজের কান কেটে ফেলে দিয়েছিল। তারপরে সে বুঝতে পারে যে সে আর নিজের কন্ট্রোলে নেই, মানে তার রাগটা বা জেদ তার কন্ট্রোলে নেই। তো সে নিজেই ভর্তি হয়ে আমাদের যেটাকে বলা হচ্ছে মানসিক স্বাস্থ্য বা পাগলাগার, যেটা সেখানে ভর্তি হয় এবং সেটার জানলা দিয়েই আর কি সে প্রতিদিন রাতে এই মানে স্টেরি নাইট যে সিনারিটা সেটা দেখতো এবং এক পর্যায়ে সেটা তার খাতায় আঁকে। আর এই আশ্রমে থাকা অবস্থায় সে জাস্ট একটাই নয়, অনেক কয়টাই পেন্টিং এঁকেছিল, তাও ধরেন 150-র মতো পেন্টিং এঁকেছিল। আর তার যে ভাই ছিল থিও, তাকে সে মাঝে মাঝেই চিঠি লিখতো। তো দেখা যেত যে সে মোটামুটি 600-র মতো চিঠি লিখেছিল, আর তার ছোট ভাই থিও এই সবগুলো চিঠি যত্ন করে রেখে দিয়েছিল। থিওর প্রতি যেমন ভিনসেন্ট ভ্যান গগের একটা অন্যরকম ভালোবাসা ছিল, তেমনিভাবেই থিওরও আবার তার বড় ভাইয়ের প্রতি খুবই খুবই গভীর একটা ভালোবাসা ছিল। তো যেটা বললাম যে যখন সে অ্যাসাইলাম বা আশ্রমে যখন ভর্তি হয় তখন থেকে ডেইলি সে থিওকে এক একটা চিঠি লিখত। আর মাঝে মাঝে যে সে পেইন্টিংগুলো করতো, মানে মাঝে মাঝে বললে ভুল হবে, সে রেগুলারই পেইন্টিং করতো। তো প্রতিটা পেইন্টিংয়ের এক একটা স্কেচ সে থিওকে পাঠাতো, মানে একটা ছোটোখাটো স্কেচ পাঠাতো থিওকে। আর আরেকটা মজার বিষয় কি, ভিনসেন্ট ভ্যান গগ সে ছোটো থেকেই কোনো আর্টিস্ট হিসেবে যে একটা কেরিয়ার করবে এইরকম কোনো তার প্ল্যান ছিল না। সে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে বেড়াতো, মানে তার যেটা ভালো লাগতো নতুন কিছু, এবং কিন্তু সমস্যা হতো একটাই যে সে কোনোটাতেই ঠিকভাবে সফলতা পেত না। তো এটাই তার ডিপ্রেশনের সব থেকে বড় কারণ।
আর সে ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে থিওর উপর ডিপেন্ড করে থাকতে হতো। আর অনেক পরে মানে তার এলাকাটাও এমন ছিল যে ওখানে আর্টিস্টদের আনাগোনা ছিল, কিন্তু সেখান থেকে যে সে আর্টিস্ট নিজেই হয়ে গেছে সাথে সাথে হয়েছে এমন হয়নি। তার অনেক পরে এক সময় এসে সে বুঝতে পারে বা পছন্দের মানে তার আর্টের প্রতি ভালোবাসাটা পুরোপুরি জন্মে, আর এখান থেকেই তার পুরোপুরি আর্টিস্ট হওয়ার আর কি যাত্রাটা শুরু হয়। এক পর্যায়ে ভিনসেন্টের অবস্থা এমন হয়ে যায় যে সে নিজেই নিজেকে বোঝা মনে করতে শুরু করে, যে সে মনে হয় থিওর উপর একটা বোঝা। তো থিও যখন মানে বিয়ে করে তখন সে ভাবতে থাকে যে হয়তো থিওর উপরে তার আরও চাপ বেড়ে যাবে, কিন্তু থিওর যে ওয়াইফ ছিল সেও খুব সাপোর্টিভ ছিল। এই বেঁচে থাকা অবস্থায় ভ্যান গগের একটা পেন্টিং শুধুমাত্র সেল হয়েছিল, সেটাও শোনা যায় যে থিও নিজেই পরিচয় গোপন করে কিনেছিল। থিও তার ভাই ভিনসেন্টকে অনুপ্রেরণা দেওয়ার জন্য মাসে মাসে একটা করে অ্যামাউন্টের টাকা পাঠাতো এবং বলতো যে আমাকে এঁকে দিতে হবে। ভিনসেন্টের যে ছোট ভাই থিও, তার যে ওয়াইফ, যখন ভিনসেন্টও মারা যায় তার অনেক বছর পর সিদ্ধান্ত নেয় যে তার আর্টগুলোকে সে পাবলিক করবে। আর যেগুলো হচ্ছে সে চিঠি লিখতো, এগুলো যখন আরও পাবলিশ করা হয় তখন থেকে আরও ভিনসেন্টের হাইটটা আরও বেড়ে যায়। তো বিষয়টা এখানে এইরকম দাঁড়ায় যে ভ্যান গগ বেঁচে থাকা অবস্থায় দেখা যায় যে তার সফলতা না আসলেও তার মৃত্যুর অনেক বছর পর তার এই আর্টগুলো আস্তে আস্তে প্রকাশিত হওয়ার পর তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। তো এখানে একটা শেখার বিষয় হচ্ছে কি, আমরা বেঁচে থাকতে যে কাউকে মূল্য না দিতে পারি তার হচ্ছে মরে যাওয়ার পরে মূল্যটা দিয়ে আর কী লাভ হয়। তো ভিনসেন্ট ভ্যান গগের জীবনে এমনও সময় গেছে যে তার টাকার জন্য হাহাকার দেখা গিয়েছিল। শুধু মানে টাকার জন্যই না, তার ব্যক্তিগত লাইফ বলতে পারবো না, তার প্রফেশনাল লাইফে সে খুবই ডিপ্রেসড ছিল। আর যেটা আমি ফার্স্টে বললাম যে তার ডিপ্রেশনটা এতটাই লেভেলে চলে গিয়েছিল যে তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া অবস্থায় হচ্ছে সে নিজের কানটাই কেটে ফেলে। বর্তমান যুগের যদি ফেমাস কিছু পেইন্টিং বলা হয় তার মধ্যে স্টারি নাইট অন্যতম একটা পেইন্টিং বলা যাবে। আর এটার হচ্ছে মেইন যেটা ভার্সন, যেটাতে ভিনসেন্ট ভ্যান গগের নিজস্ব একটা আর্ট শৈলী আছে, মানে তার স্টকগুলো ওগুলোকে একটা এআই দিয়েও বর্তমানে পাওয়া যায়, সেটা হচ্ছে সানফ্লাওয়ার এআই। ওখানে আপনার যে কোনো ছবি আপলোড দিলে সেটা হচ্ছে এইরকম স্ট্রোকে নিয়ে আসবে। ভিনসেন্ট ভ্যান গগের যে চোখটা, এইটাকে জাদুকরি চোখ মনে করা হতো, কারণ সে যে জিনিসগুলো দেখতো সেগুলোতে হচ্ছে সেই স্পেশাল ব্রেস স্টকগুলো ইউজ করতো। আরেকটা বিষয় ছিল কি, আগে তো এইরকম মোবাইল বা এইরকম কোনো কিছু ছিল না যেটা আমরা দেখে দেখে আর্ট করতে পারো। তো তখন হয়তো কি মডেল ভাড়া করে নিয়ে এসে তাকে সামনে রেখে হচ্ছে ছবি আঁকা হতো। কিন্তু ভ্যান গগের টাকার এতটাই আসলে অভাব ছিল যে সে আয়নার সামনে থেকে সে নিজেরই পোর্ট্রেট আঁকতো। এই জন্য দেখবেন যে তার অনেক সেলফ পোর্ট্রেট আছে। এখন আসি যে এই ইম্পাস্তু পেইন্টিং স্টাইলটা, এইটার আসলে বিশেষত্ব কি যে এটা হচ্ছে কালারের খুব মোটা একটা স্তর। মানে আগে তো অ্যাক্রিলিক কালারের থেকে, মানে অ্যাক্রিলিক কালার ছিল কি না জানি না, তবে ওই টাইমে অয়েল কালার খুব চলতো। অয়েল কালারে হয়তো কি ভিনসেন্ট ভ্যান গগের যে স্টকটা ওটা করা হয়তো কি যে অনেক মোটা করে একটা রঙের স্তর ইউজ করা হয়তো এবং ক্যানভাসের উপরই আর কি রঙটাকে মিক্স করে করে করা হতো। অনেকগুলো রঙ ইউজ করা একটু ব্যয়বহুল, সাথে হচ্ছে বর্তমান যুগে একটা নতুন পদ্ধতি বের হয়েছে, সেটা হচ্ছে মিডিয়াম ইউজ করা। তো এই ইম্পাস্তু টাইপের একটা মিডিয়াম পাওয়া যায়, যেটাতে হচ্ছে আপনারা যদি ওখানে অল্প একটু কালার ইউজ করে ওইটার সাথে মিক্স করেন তাহলে কালারগুলো অনেক বেড়ে যায় এবং সেটা দিয়ে পেন্টিং করা যায়। আপনারা চাইলে ওইটা করতে পারেন।
আর চাইলে নিজেরা যদি খুব বড়লোক হয়ে থাকেন তাহলে ইম্পাস্তুটাকে আপনারা নিজেদের কালার দিয়েই করতে পারেন। তো ভিনসেন্ট ভ্যান গগের যে আশ্রমে থাকতেন সেটার জানালা দিয়েই নাকি এই স্টারি নাইট বিষয়টা দেখা যাইত। আর সেইটা দেখে দেখে আমাদের প্রিয় শিল্পী ভ্যান গগ এই আর্টটা করেছে। তবে শোনা যায় কি সে হচ্ছে তার আশ্রমের হচ্ছে 2 তলা থেকে হচ্ছে এই জিনিসটা দেখা যেত, মানে স্টারি নাইটটা দেখা যেত, কিন্তু তার যে আর্টের একটা স্টুডিও ছিল সেটা হচ্ছে ওই আশ্রমের নিচতলার মধ্যে। তো ওখান থেকে কিন্তু মানে এখন এখানে একটা কনফিউশনের ব্যাপার যে আর্টটা কোথায় থেকে আঁকা হয়েছে, যে ওই যেটা হচ্ছে নিচতলার রুম থেকে না দোতলার রুম থেকে, এটা আসলে বলাটা খুবই টাফ, কারণ আমরা নিজেরা ওটা কেউ দেখি নাই। তবে যতটুকু জানা যায় হচ্ছে এটা 2 তলার রুম থেকে আঁকা হয়েছে, কারণ আমি গুগলে বা উইকিপিডিয়ায় যেখানেই দেখছি যে তার ওই 2 তলার যে রুমটা যেখান থেকে স্টারি নাইট দেখা যাইতো সেখানে হচ্ছে একটা ক্যানভাস রেখে দেওয়া হয়েছে সুন্দর করে, ওই আশ্রমটাও রাখা হয়েছে। ছোট ভাই থিওর কথা বলা হয়েছে। তাদের একটা যখন পুত্র সন্তান হয় তার নামটাও রাখা হয় ভ্যান গগের নামে। তো যখন সে এই অ্যাসাইলাম বা যেটাকে বলে হচ্ছে মানসিক স্বাস্থ্যকেন্দ্র যেখানে সে ছিল, ওই সময়টাতেই থিওর যে বেবির জন্ম হয়। তো তখন ভ্যান গগ তার একটা জনপ্রিয় আর্ট আঁকে। থিওর তার বড় ভাই ভ্যান গগের প্রতি যে ভালোবাসাটা এটা অন্যরকম ছিল। না হলে ভ্যান গগ মৃত্যুর প্রায় 6 মাস পরেই, মানে ভাইয়ের মৃত্যুটা সে মানিয়ে নিতে পারেনি জন্য হয়তো সে নিজেও মৃত্যুবরণ করে। শুধু এই বিষয়ই নয়, দেখা গেছে যে ভিনসেন্ট ভ্যান গগ ফিনান্সিয়ালি একটা ক্রাইসিসের মধ্যে থাকার পরেও অল টাইম দেখা গেছে যে এই ছোটো ভাই থিও তাকে সাপোর্ট দিয়ে গেছে। শুধু থিওই দেয়নি, তার যে ওয়াইফ সেও দিয়ে গেছে। ভিনসেন্ট ভ্যান গগের যেই থিওকে লেখা যে মোটামুটি 600টার মতো চিঠি থিও প্রতিটাই যত্ন করে রাখছিল। এইটা আরও বেশি ইন্টারেস্টিং লাগে যে ভাইয়ের প্রতি কতটা ভালোবাসা হইলে তার প্রতিটা চিঠি পর্যন্ত সে যত্ন করে রাখে। আর থিওর যে ওয়াইফ সে শেষে গিয়ে এই চিঠিগুলোই বেশি বেশি করে মানে পাবলিক করে, আর তার এই চিঠিগুলো নিয়েই অনেক বই আর্টিকেল লেখা হয়েছে। ভ্যান গগের যেহেতু মৃত্যুর অনেক বছর পর এই চিঠি বা জিনিস যেগুলো আসলে তার যার যে ভাইরাল হওয়ার বিষয়টা হয়েছে, তো ওই জন্য তার পার্সোনাল যে বিষয়াদি এইসব বিষয়ে খুব একটা ধারণা পাওয়া যায়নি। তো এই আর্টিকেল যেগুলো পাবলিশ হয়েছে সেগুলো থেকেই যতটুকু জানা যায়। তো যাই হোক, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এখানে যে ভ্যান গগের পুরো নাম হচ্ছে ভিনসেন্ট উইলিয়াম ভ্যান গগ। তো এখানে 2টা নামের মিশ্রণ আছে, একটা হচ্ছে ভ্যান গগের দাদার নামে আর একটা হচ্ছে তার থেকে 1 বছরের বড় ভাই ভ্যান গগের নামে। মানে এই 2টার মিশ্রণে আর কি ভ্যান গগের নামটা দেওয়া হয়েছিল। কিন্তু ভ্যান গগের একটা জিনিস নিয়ে খুব কিউরিসিটি বা মানে অদ্ভুত লাগতো সবসময় যে তার সেম নামে একটা কবর এক্সিস্ট করে কিন্তু সে বেঁচে আছে, মানে তার দাদা বা বড় ভাই সম্ভবত, সঠিক মনে নেই, যাতে একজনের কবর যেটাতে হচ্ছে ওই বলা হলো যে 2জনের নাম মিক্স করে যে ওর নামটা রাখা হয়েছে। ও সবসময় কবরটা দেখে কিউরিয়াস থাকতো যে আমি তো বেঁচে আছি তারপরেও আমার নামেই একটা কবর। এটাও তার জীবন অনেক প্রভাবিত করতো।
তো আমাদের অলমোস্ট ডিটেইলিংয়ের কাজ শেষ। তো এখানে এই সূক্ষ্ম ডিটেইলগুলো করার জন্য আমরা ডিটেইল লাইনার ব্রাশ সেট ইউজ করি। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে এখানে আরেকটা বিষয় আছে কি, যে অ্যাক্রিলিক কালারের একটা বিশেষত্ব যেটা আমি পাইছি সেটা হচ্ছে আপনি যদি কোনো ডার্ক কালারকে ফুটাইতে চান তাহলে আপনাদের নিচের যে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে সেটা হোয়াইট ইউজ করতে হবে। আর যদি আপনার কোনো হোয়াইট মানে কোনো লাইটিং ইফেক্ট চান তাহলে ব্যাকগ্রাউন্ডটা আপনাকে একটু ব্ল্যাকিশ রাখতে হবে। মানে ধরেন হচ্ছে আমি যেখানে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলোতে আমি প্রথমে হচ্ছে একটা ব্ল্যাক কালার দিয়ে ঘরগুলো এঁকে নিয়েছি, তার উপর দেখেন আমি নীল কালার বা কমলা বলেন যেটাই ইউজ করার দরকার করছি। তো এইটাই হচ্ছে এখানে একটা সিস্টেম। বা এই আর যখন কোনো মানে লাইট কালারকে ইউজ করবেন তখন উল্টাটা ঘটবে। আর গাইজ এখানে একটা জিনিস বলি যে আমি যে হচ্ছে এই যে সাইড থেকে যে টেপগুলো তুলতেছি এটা কখনোই পেইন্টিংয়ের দিকে তুলবেন না, পেইন্টিং থেকে অপোজিট দিকে টান দেবেন, নাহলে হচ্ছে আপনার পেইন্টিংয়ের কালারটাই উঠে যাবে। তো মোটামুটি আমাদের পেইন্টিং শেষ। তো এই হচ্ছে আমাদের ভিনসেন্ট ভ্যান গগের আঁকা বিখ্যাত চিত্রকর্ম দ্য স্টেরি নাইটের স্মুথ ভার্সন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।